আপু একটা খিচুড়ি পার্সেল। জি ভাইয়া দিতাছি। মুনা, আপু খিচুড়ি কত করে? খিচুড়ি খিচুড়ি তো 100 টাকা করে প্যাকেট। 100 টাকা? কি বলছেন? আশেপাশে তো 60 টাকা করে। ভাইয়া আমি তো খুব একটা বেশি রাখতেছি না, আমি এখানে হোটেল দিছি, এখন আমি যদি একটু লাভ না করি তাহলে কি চলবে বলেন? হ্যাঁ, আর আমার খিচুড়ি অনেক মজার, আপনি 100 টাকা দিয়ে যে কিনবেন আপনার ভালোই লাগবে। না না, তারপরেও আপনি অনেক বেশি বলছেন। 80 টাকাও তো অনেক বেশি হয়ে যায়। ঠিক আছে, মানছি যে আপনার খিচুড়ি অনেক মজা, হতেই পারে আপনি লাভও করতে চান, সেটাও হতে পারে, কিন্তু এত বেশি কেন? 60 টাকার জায়গায় আপনি 70 টাকা রাখতে পারেন। 80 টাকা অনেক বেশি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি আমার 20 টাকা কম 80 টাকা করে প্যাকেট দেন। তারপরেও আপনি অনেক বেশি বলছেন। আচ্ছা ভাইয়া, আসলে সত্যি কথা কি, আমি যে দামটা কইতেছি না, এই দামের বাইরে তো আমি দিতে পারবো না। আমি আপনার জন্য তো 20 টাকা কিন্তু কমাইছিলাম, কিন্তু আপনি রাজি হন নাই, তাইলে আর আমার কিছু করার নাই, এই 100 টাকা দামই আমার ব্যস্ত হইবে। বুঝতে পারছি, আশেপাশে কোনো হোটেলও খোলা নাই। ঠিক আছে, আপনি প্যাক করে দেন। আচ্ছা ভাই, আমি এখনই প্যাকেট করে দিতেছি। আপু, যদি কিছু মনে না করতেন, আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? জি, জিজ্ঞেস করেন। না মানে, বলছিলাম যে আপনার ফেসে এরকম দাগ কিসের জন্য? আসলে ওই যে বাথরুম থেকে পড়ে গেছিলাম, ওই কাপড় চোপড় ধুতে গেছিলাম তো, ওইখান থেকে ওই ব্যথা পাইছি। মজা নিচ্ছেন আপু? আমি তো যথেষ্ট বড় হয়েছি, আমি তো বোকা না, দিন দুনিয়া দেখছি। বাথরুমে পড়ে গেলে অবশ্যই এরকম দাগ হওয়ার কথা না। আপনাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কেউ আপনাকে খুব বাজেভাবে মারধর করছে। আপনি কিন্তু চাইলে আমাকে সত্যিটা বলতে পারেন। ভাইয়া, শুধু শুধু আমার কথা আপনি শুনে কি করবেন বলেন? আমার কথা আপনি শুনতে হবে না, আপনি খিচুড়ি নিয়ে যান। তাও ঠিক, আপনার বিষয়, আপনি যদি এখন আমাকে না বলেন তাহলে তো আমি আর আপনাকে জোর করতে পারি না, তাই না? তবে আপনি যদি আমাকে বলতেন, আমি হয়তো আপনাকে হেল্প করতে পারতাম। আপনি যেহেতু এতটা জোর করতেছেন, আপনার আমি বলতেছি, আপনি যে আমার মুখে দাগগুলো দেখতেছেন না, এগুলো হচ্ছে আমার কর্মের ফল। আমি আমার স্বামীর সাথে অনেক বড় অন্যায় করছি। আমি আমার স্বামীর লাগে না অনেক রাগ দেখাইতাম, অনেক অহংকার করতাম, নিজের অনেক বড় মনে করতাম। আমার স্বামীর হঠাৎ করে চাকরি চলে যায়, আর তখনই আমার তার সহ্য হয় না। আমি রাগ করে ঝগড়া করে জানেন বাপের বাড়ি চলে গেছিলাম। বাপের বাড়ি যাওয়ার পরে যখন সবাই মিলে আমার আরো অনেক কিছু বললো, তখন আমার ভিতরে আরো অনেক জেদ কাজ করলো। সেই জেদে পইরা আমি আমার স্বামীর ডিভোর্স দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয়েছিল আমি যেটা করছি আমি ঠিক করছি। আর ডিভোর্স দেওয়ার পরে আমার পরিবার থেকে আমারে আবার বিয়ে দেয়। ভাবছিলাম আমি মনে হয় সুখেই থাকবো, ভালো সংসার করতে পারবো, সবকিছু ঠিকঠাকই চলবে। কিন্তু বিয়ের কয়েকদিন পরে জানতে পারি আমার যার লাগে বিয়ে দিচ্ছে সে একটা নেশাখোর, অনেক নেশা করে। আর আমি যখন এইসব নিয়ে কথা কইতাম, আমার লাগে অনেক দুর্ব্যবহার করতো। তারপরে শুরু হয় আমার উপর অত্যাচার। আমার বিয়ের সময় আমার ফ্যামিলি থেকে যে যৌতুকের টাকাগুলো দিছিল না, ওই সব টাকা লয়ে গেছে। কয় এই টাকা নাকি হ্যার টাকা, ওই টাকার উপর নাকি আমার কোনো অধিকার নাই। আর ওই টাকা নিয়ে কি করতো জানেন? ওই টাকা নিয়ে নেশা করতো আর মাইয়া গো পিছনে উড়াইতো। আর আমি যখন এটি নিয়ে কথা কইতাম আমার লাগে অনেক দুর্ব্যবহার করতো। আর আপনি জানেন আমার আমার লাগে কি খারাপ ব্যবহার করতো। আমার কইতো তুই আরো টাকা এনে দে তোর বাড়ি থেকে, তোর টাকা না এনে দিলে তোর অবস্থা কিন্তু আরো খারাপ হইবে। আর আমি যখন এটি নিয়ে প্রতিবাদ করতাম আমার অনেক মারধর, এতটা মারধর করতো যে আমি আপনার বইলে বোঝাতে পারবো না। শেষ যেদিন আমি এটা কইছি যে আপনি আল্লাহর হস্তে সবকিছু ছাইরা দেন, আপনি নেশা পানি ছাইরা দেন, মায়েগুলোকে মিশেন না, আপনার যা কিছু করা লাগে আমি করে দেবো। এমনকি এমনকি আমার এটা পর্যন্ত কইতো যে আমি না ইনকাম করে হের সংসার চালাবো, হ্যাঁ ইনকাম করতে পারবো না, তাও আমি রাজি হয়েছি, এই হোটেলটা দিছি। তখন আমার কইতো সব টাকা নাকি হেরে আমার দিতে হইব, আমার কাছে কোনো টাকা থাকতে পারবো না। এটি নিয়ে যখন তর্কাতর্কি করতাম আমাদের শেষমেশ বাড়ি থেকে বাইর করে দিছে। ওই দিন আমার অনেক মারছে জানেন, অনেক।
বুঝতে পারছি। আপনার কথাগুলো শুনে বেশ খারাপ লাগলো, তবে এতটুকু বুঝতে পারছি যে আপনার আগের হাজবেন্ড হয়তো বা খুব একটা ভালো ছিল না, আপনার সাথে খারাপ আচরণ করতো, দ্যাটস ওয়াই আপনি ছেড়ে দিচ্ছিলেন। না ভাইয়া, এটা একদমই ভুল ধারণা জানেন। আমার আগের স্বামীর মতো মানুষই হয় না। সে অনেক ভালো একজন মানুষ ছিল, আমার অনেক ভালোবাসতো, আমার সবকিছু দেখাশুনো করতো, আমার কোনো কিছু কমতি রাখতো না। ভুলটা ছিল আমার মধ্যে, জেদ ছিল আমার মধ্যে অহংকার ছিল। আমি মনে করছি যে ওই মানুষটাকে ছাইড়ে দিলে আমি মনে হয় অনেক সুন্দর একটা জীবন পাবো। আসলে আমি আমি নিজের পায়ে নিজে কুড়াল মারছি। আজকে যে আমার এই অবস্থা দেখতেছেন না, এই সম্পূর্ণ দায় আমি। আমার জন্য আজকে আমার এই অবস্থা, এই যে মুখে মায়ের দাগ, আজকে যে আমি রাস্তায় রাস্তায় এরকম ঘুরি, এই কাম করে বেড়াই। আমার আগের স্বামী থাকলে আমার এটা কিচ্ছু করা লাগতো না। হ্যাঁ তো আমার রানী বানায় রাখতো, কিন্তু আমি আসলে এর কদরটা বুঝতে পারি নাই। আপনি আপনার রিসেন্ট যে হাজবেন্ড ছিল তার নামে পুলিশ কমপ্লেইন করেন নাই? এইভাবে মারধর করে আপনি পুলিশে কমপ্লেইন করতে পারতেন। হ্যাঁ ভাইয়া, আমি থানায় গিয়েছিলাম। থানায় যে আমি বলছি যে আমার স্বামী আমার লাগে অত্যাচার করে, আমারে আমারে মারে। থানায় যে মানুষগুলো ছিল এর একটা কথা কয়ে সব কিছু অফ করে রাখবে। এটা আপনার পারিবারিক ব্যাপার, আমাদের কাছে কেন এসেছেন? স্বামী স্ত্রীর ব্যাপার, আপনারা স্বামী স্ত্রী মিলে ঠিক করেন। যখন এই কথা কইছে, বিশ্বাস করেন হ্যাঁ গো হতে আমার আর কোনো ভরসা নাই। আমি বুঝতে পারছি আমার বিচার হইব না, এই লাগে আমি আর কারো কাছে যাই নাই। কারণ আমি জানি এর বিচার আমার হইবে না। আসলে এটার জন্য তো আমি দায়ী, এর জন্য আল্লাহ নিজেই বিচার করবো না আমার। আচ্ছা, যদিও পার্সোনাল তারপরেও বলছি, আপনার আগের হাজবেন্ড যদি আপনার সামনে কখনো চলে আসে তাহলে আপনি কি করবেন, বা আপনি কি চান যে সে আপনার জীবনে আবার আসুক? জি ভাইয়া, এটা আমি সত্যি মন থেকে চাই যে আমার আগের যে স্বামী ও যেন আমার জীবন আর একবার আসে। আমি আমি ওর কাছে না মাপ চাইতে চাই জানেন, কারণ আমি ওর সাথে যে অন্যায় করছি, আমি আমি ওরে যেভাবে কষ্ট দিছি, আমি বিশ্বাস করেন ওর কাছে যদি আমি নিজে মাফ না চাই, আল্লাহ আমার জীবনে মাফ করবে না। বললাম না যে আজকে যে আমার এই অবস্থা শুধুমাত্র আমার স্বামীর সাথে আমি যে অন্যায় করছি তার জন্য। তাই আমি খুব চাই যে আমার স্বামীর সাথে আর একবার দেখা হোক, আর আমি এর সাথে থাকতেও চাই জানেন, কারণ এর মতো মানুষ দুনিয়ার একটাও নাই। কিন্তু আমি জানি না কবে তার সাথে দেখা হইবে। তারা যদি আমি একবার পাইতাম, আমি হাত জোর করে তার কাছে ক্ষমা চাইতাম। তোমার হাজবেন্ড তোমার সামনে। আর আলিফ, আলিফ, তুমি 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 কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু মনে হয় তোমার এই অবস্থা কেন? কি আর দেখতেছো? যা দেখতেছো এটার জন্য তো আমি দায়ী। আমি তোমার সাথে কত অন্যায় করছি। তোমার তোমার শুধুমাত্র একটু খারাপ সময় ছিল, আর আমি তোমার চাইরা চলে আসছি। আমার তো উচিত ছিল ওই সময় তোমার পাশে দাঁড়ানো, কিন্তু কিন্তু ওই যে জেদ, অনেক জেদ ছিল, ওই জেদের জন্য আমি তোমার চাইরা চলে আসছি। আমি আর একটা বিয়ে করছিলাম, কিন্তু ওইখানে আমার স্বামীর এত খারাপ ছিল বিশ্বাস করো। আমার অনেক মারধর করতো, আমার উপর অনেক অত্যাচার করতো। আর তুমি তুমি আমার তো রানীর মতো করে রাখতাম। ভালো হয়েছো তুমি আমার সামনে আসছো। আরে আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি। আমি তোমার সাথে যে অন্যায় করছি তুমি আমার মাফ করে দাও। বিশ্বাস করো এইটার জন্য আমি কত অপেক্ষা ছিলাম যে একবার যদি তোমার আমি সামনে পাই, প্রয়োজন পড়লে আমি তোমার পায়ে পড়ে মাফ চাইবো, তুমি আমার মাফ করে দাও। তুমি কেন শুধু ক্ষমা চাচ্ছ? বলতো তুমি একা করো নাই। হ্যাঁ মানছি তুমি আমার উপরে জেদ দেখিয়ে চলে গেছো, আমিও তো নিজের ইগোর উপরে অটল ছিলাম। আমিও ভাবছি যে ও আমাকে জেদ দেখাইলো, আমি কেন ওকে আটকাতে যাব? আমি যদি আমার ইগোকে একটু সাইডে রেখে তোমাকে বোঝানোর চেষ্টা করতাম তাহলে হয়তো আজকে এরকম একটা অবস্থা হতো না। আমি নিজেও দোষী, আমি নিজেও তোমার কাছে ক্ষমা চাচ্ছি, কিন্তু তোমার এইরকম একটা অবস্থা আমি কখনোই এক্সপেক্ট করে নাই। যাই হোক, ওর ব্যবস্থা তো আমি করব, ওকে 14 শিকের ভাতও আমি খাওয়াবো। আরেকটা কথা, আমি তোমাকে নিয়ে যাব, তোমাকে নিয়ে আমি আবারও সংসার করব, কারণ আমি এখনো বিয়ে করি নাই। আমার মনে এখনো তোমার জন্য সেই ভালোবাসা, সেই অনুভূতি একটা কোনায় রয়েই গেছে।
তুমি চলো আমার সাথে, ওর ব্যবস্থা আমি করব। আলিফ, এসবের কিছু দরকার নেই। আমার আমার আর কোনো বিচারের দরকার নেই। আমি তোমার জীবনে ফিরে হয়েছি, আমার কাছে এটাই অনেক। আমার জীবনের কিচ্ছু চাই না। কিন্তু আমার চাই, যে আমার ওয়াইফের জীবনটাকে এইভাবে হেল করে দিচ্ছে, তাকে আমি এত সহজে ছেড়ে দিব? কখনো না। তুমি একদম চিন্তা করো না, আমি আছি তোমার সাথে।